আপনি এত তেলে বেগুনে জ্বলে উঠবেন কেন? এটা আপনার এটা তো আমার ঠিক কথা আমি কিন্তু মাননীয় মন্ত্রী বুঝতে পারছি না আপনি কোনটাকে তেলে বেগুনে জ্বলা বলছেন আমি বুঝতে পারতেছি না। খালেদ মহিউদ্দিন তেলে বেগুনে জ্বলে উঠেছেন। কেন এভাবে তেলে বেগুনে জ্বলে উঠলেন খালেদ মহিউদ্দিন? খালেদ মহিউদ্দিনের উপরে কেন চটে গেলেন মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক মন্ত্রী, পতিত মন্ত্রী তাজুল ইসলাম? বন্ধুরা, খালেদ মহিউদ্দিন শুধু এই তাজুল ইসলামের হাতে নয়, আরও অনেকবার ধমক খেয়েছেন। কাদের হাতে ধমক খেয়েছেন তিনি? তিনি ধমক খেয়েছেন ডক্টর ইউনূসের হাতে, তিনি ধমক খেয়েছেন বিচারপতি মানিকের হাতে, তিনি ধমক খেয়েছেন শেখ হাসিনার হাতে, তিনি ধমক খেয়েছেন তার মালিক গুরু সালমান এফ রহমানের হাতে দুইবার। কিন্তু কথা হলো, প্রতিটা বার তিনি কেন ধমক খেয়েছেন, কতবার ধমক খেয়েছেন, কি কারণে, কোন ভুলের কারণে ধমক খেয়েছেন, এবং ধমক খেয়ে কীভাবে তিনি শিক্ষা পেয়েছেন, কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে, আমরা সবগুলো জানবো। প্রিয় বন্ধুরা, খালেদ মহিউদ্দিনকে বলা হয় গরিবের মেহেদি হাসান। মেহেদি হাসান হলো এই আল জাজিরার সাবেক এই সাংবাদিক। আল জাজিরার চ্যানেলের হেড টু হেড 1-to-1 অনুষ্ঠানগুলো তিনি পরিচালনা করতেন। তার অনুষ্ঠানে ইসরায়েলের মন্ত্রীরা, মিশরের মন্ত্রীরা, আমেরিকার মন্ত্রীরা আসতে বুক কাঁপত, ভয় করত। তিনি গণতন্ত্রের সুশাসনের পক্ষে অক্সফোর্ডে আলোচনা করতেন। বাংলাদেশের এই একজন উপদেষ্টা ছিল, পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী, তার ঘাম জড়িয়ে চেহারা বদলে দিয়েছে এই মেহেদি হাসান। কিন্তু খালেদ মহিউদ্দিনরা সেটা পারেনি, শুধুমাত্র জোকারি করেছে দুই পাশে দুইজনকে নিয়ে, মিথ্যাকে সত্য, মানুষকে বিভ্রান্ত করেছে খালেদ মহিউদ্দিন। আসলে কোনো মেসেজ দিতে পারেনি। কিন্তু মেহেদি হাসান সাহসের সাথে মেসেজ বের করে আনতেন, মানুষকে মেসেজ দিতেন। কিন্তু খালেদ মহিউদ্দিন প্রতিষ্ঠিত সত্য নিয়েও বিভ্রান্ত করা রয়েছে। এখন প্রশ্ন হলো, খালেদ মহিউদ্দিন প্রথমে আমরা দেখব তাজুল ইসলামকে নিয়ে, তাজুল ইসলাম তার উপরে কিভাবে চটেছেন এবং তিনি কিভাবে সেটি সামাল দিয়েছেন। আমরা চলুন সেটি কিভাবে শুনব। প্রথমে তাজুল ইসলাম তাকে বলেছেন, আপনার গায়ে এত জ্বলে কেন, এবং আপনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন কেন। তারপর তাজুলের কথা রিয়েক্ট করার পর তাজুল কিভাবে শিক্ষা দিলেন, খালেদ মহিউদ্দিন তার কথা চেঞ্জ করতে বাধ্য হয়েছেন। আসুন আমরা সেটি শুনি। আমাদের গায়ে আপনারা তো ইলেকশন ঠিক করে করবেন। আমি তো দেখলাম যে আপনার গায়ে খুব বেশি লেগেছে। এখন আপনার গায়ে একটু বেশি লেগেছে, এবং আমি আপনার যাদেরকে ইঙ্গিত করে কথা বললেন, আপনারটাকে আমি এন্ডোর্স করতে চাই না। আপনার এনকারেজ করেই আমার প্রমাণ দেন যে আমার গায়ে কেন লেগেছে, এটা আপনার মনে হয়। আপনি এভাবে কথা বলাটা তো আমার মনে হয় খুব একটা খুব ভালো দেখাচ্ছে না। ঠিক আছে, আপনি আমার কারেক্ট করেন। ইউ হ্যাভ টু ডিসাইড। আমি কেন কারেক্ট করব? হোয়াই? দিস ইজ দ্য ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ এ অ্যাঙ্কর। হোয়াট রেসপন্সিবিলিটি এন্ড হাউ ইউ উইল অ্যাঙ্করিং, ইট উইল ইউর ডিসিশন। আপনি যেহেতু রিঅ্যাক্ট করছেন, আপনার গায়ে লেগেছে, এটা আমার মনে হচ্ছে। আর আমি তো আমার গায়েও লাগে না, এটা তো আমি বলছি না। আর আপনি এত তেলে বেগুনে জ্বলে উঠবেন কেন? এটা আপনার আমি কিন্তু মাননীয় মন্ত্রী বুঝতে পারছি না আপনি কোনটাকে তেলে বেগুনে জ্বলা বলছেন আমি বুঝতে পারছি না। গায়ে লেগেছে এই শব্দটাকে আমাদের জন্য খুব মানানসই শব্দ। আমরা যখন গোটা জাতি এই জিনিসটা দেখতেছে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি আপনার এই চ্যানেলটা খুব পপুলার, তো আমি কি এই শব্দগুলো ইউজ না করলে কি নয়? আচ্ছা ঠিক আছে, আমি শব্দ ইউজ না করে আমি এই প্রশ্নটা করি যে মাননীয়, আমি ঠিক আছে, আমি এটা যদি বলেন তাহলে তো আমার কাছে এটা খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে হবে। ওকে ফাইন। আমি খেয়াল করেছেন শেষ পর্যন্ত খালেদ মহিউদ্দিন ভুল সংশোধন করতে বাধ্য হয়েছে। আপনার গায়ে লাগলো কেন? সাংবাদিকতার টার্মে ইউজ করার জন্য এই শব্দটি কোনোভাবেই একটি ভদ্র এবং প্রফেশনাল শব্দ হতে পারে না। শেষ পর্যন্ত খালেদ মহিউদ্দিন এই বিষয়ে, এই শব্দটির জন্য সরি বলতে বাধ্য হয়েছেন। এরপরে আমরা দেখব সালমান এফ রহমান। কথা হলো, সালমান এফ রহমান তার গুরু, তার মালিক, দুইবার তার উপরে চটেছেন। এর মধ্যে প্রথমবার চটেছেন, তাকে স্টুপিড বলেছেন, আর দ্বিতীয়বার চটেছেন দুই রকম কথা বলার কারণে। আসুন আমরা খালেদ মহিউদ্দিনের উপরে তার মালিক দ্বিতীয়বার যখন চটেছে সেই কথাটি শুনে আসি। এর আগে আপনি আমাকে প্রশ্ন করলেন যে ওনারকে প্রোটোকল দেওয়া হয় নাই, তার জন্য আমরা এসে প্রোটোকলটা তুলে নিলাম। এখন আপনি পুরো কোশ্চেনটা উল্টাই দিলেন। Your Deutsche Welle, from Deutsche Welle point of view, DW point of view, how does this become a very crucial question to ask? No, it's I not. Don't understand that. It's not very crucial. I don't understand that. Since you have asked,
Since I'm you not- asked, Right. it, I gave the reply. But I don't think that it was a relevant question for this interview. In any reply, but I don't think that it was a relevant question for this interview. In any case. ওকে, আপনি কোশ্চেন নিয়ে আপনি বলতেই পারেন রিলেভেন্ট কোশ্চেন না কি না। আমি আপনাকে তো প্রথম যেটা হলো, আমি মনে করেছিলাম আপনি আমাকে অভিনন্দন জানাবেন। অভিনন্দন সালমান। আমাকে না, কারণে আমরা সার্টিফিকেট নিতে গেলাম, যেহেতু আপনারা বললেন যে আমরা শ্রীলঙ্কা হয়ে যাচ্ছি। আমাদেরকে তো আপনাদেরকে প্রমাণ করতে হতো, প্রমাণ করার প্রয়োজন ছিল কি আমরা শ্রীলঙ্কা হচ্ছি না। দেখেছেন কিভাবে খালেদ মহিউদ্দিন ভুল করার কারণে সালমান এফ রহমান তার উপরে চটে গিয়েছে। শুধু তাই নয়, পুরো ডয়েসে ভেলেকে প্রশ্নবিদ্ধ করে ছেড়েছেন, মানে ডয়েসে ভেলেকে প্রশ্নের তলে ফেলে দিয়েছেন অপেশাদার আচরণের কারণে। সম্ভবত এই অনুষ্ঠানের কারণেই খালেদ মহিউদ্দিনের সাথে ডয়েসে ভেলে DW বাংলা দ্বিতীয়বারের জন্য আর চুক্তি করেনি। খালেদ মহিউদ্দিন পরে এর আগের বার কি ভুল করেছিলেন দেখুন। তাকে তখন স্টুপিড বলেছিল। আসুন আমরা সালমান এফ রহমানের সেই রাগটি শুনে আসি। আপনি ইউ আর আস্কিং আ ভেরি ভেরি স্টুপিড কোশ্চেন। আই এম সরি খালেদ, I did not expect আপনার মতন একটা জার্নালিস্ট, আপনার মতন একটা জার্নালিস্ট, আমি আপনার কথার উপরে বলছি না, আপনার মতন একটা জার্নালিস্ট একটা স্টুপিড একটা প্রশ্ন করবেন, এটা আমি কিন্তু আশা করি। আই এম ভেরি সরি। I don't even think it deserves a reflection. I don't even think it deserves এটা আশা করি। I am very sorry. I don't even think it deserves a reflection. এটা হচ্ছে জনাব ফরাদ মাজারের প্রশ্নের সারাংশ, যেটা উনি করতে চাইছেন। প্রশ্ন করেন নাই, আপনি আপনার প্রশ্ন করেন। না, আমি আপনাকে একটা সাংবাদিক হিসাবে জিজ্ঞেস করতেছি। উনি জিজ্ঞেস করলে I would have replied. আপনি যখন বলেছি আমি একটা সাংবাদিক হিসাবে আপনাকে জিজ্ঞেস করতেছি, I am very disappointed. জি মানে আপনি কোন জায়গায় ডিসঅ্যাপয়েন্টেড? এই অনুষ্ঠানটি আপনারা অনেকে নিশ্চয়ই দেখেছেন। এখানে খালেদ মহিউদ্দিন তার যুক্তির সাথে একমত না হওয়ার কারণে বিখ্যাত চিন্তক ফরহাদ মাজারকে ভারত বিদ্বেষী হিসাবে উপস্থাপন করতে চেয়েছেন, পরিচিত করাতে চেয়েছিলেন। এটি খালেদ মহিউদ্দিনের শতাব্দীর একটি বড় পাপ। তার সাথে একমত না হওয়ার কারণে ভারতের শ্রীরাম টিকার পক্ষ না নেওয়ার কারণে, বিরোধিতা করার কারণে তিনি ফরহাদ মাজারের মতো একজন বুদ্ধিজীবীকে বিএনপিপন্থী এবং ভারত বিদ্বেষী বলে উপস্থাপন করতে চেয়েছেন। আল্লাহর কি নির্মম পরিহাস! তার কয়েক মিনিট পরেই সালমান এফ রহমান, তিনি যার পক্ষ নিয়েছিলেন, সেই সালমান এফ রহমানের হাতেই তাকে আল্লাহ অপমানিত করে ছেড়েছে, তাকে স্টুপিড বলে ছেড়ে দিয়েছেন। এই লাইভে সকলের সামনে সারা পৃথিবীতে তার অপেশাদার আচরণের কারণে তাকে স্টুপিড বলেছে। আবারও বলতে হয়, খালেদ মহিউদ্দিনের কোনো শোতে কোনোদিনও কখনো কোনো পেশাদারিত্ব ছিল না, তার সৎ উদ্দেশ্য ছিল না। তিনি কোনোদিন কোনো মেসেজ বের করতে আনতে পারেননি। তিনি বক্তাদেরকে যখন পেয়ে বসতেন, তাদের মুখ দিয়ে সত্যকে মিথ্যা বলাতেন, মিথ্যাকে সত্য বলাতেন। গৌরবের বিষয় দিকে দিয়ে তিনি লজ্জা দিতেন, আবার লজ্জার বিষয়কে গৌরবের বিষয় হিসাবে উপস্থাপন করতেন। আবার তিনি বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক 100 ধর্ষণ করেনি, এটি প্রোপাগান্ডা, মিথ্যা। এরকম মিথ্যা তিনি প্রতিষ্ঠা করেছেন, আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। দেখুন ডক্টর ইউনূস কিভাবে গরিবের মেহেদী হাসান খ্যাত খালেদ মহিউদ্দিনকে অপমান করছে, শুনুন। দেশে কর দিতে হয়েছে, এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন, নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের, নাকি আপনার উপর একটি জুলুম বলবেন? না, আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি, সেজন্য বলবো। ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন, সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি, সেজন্য এটাকে কর দিতে হবে, বা ওইটা একটু যদি আপনি ট্রাস্ট করলে আপনি ট্রাস্টি হবেন না? আপনি কি ট্রাস্ট করেছেন কোনোদিন? না, মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয়, সেটাই তো, সেজন্যই তো ট্রাস্ট করে সে। এখানে কি দেখলেন? বললেন এটা কি আপনার দোষ নাকি আপনার টিমের দোষ? ইউনূস সরাসরি বলে দিচ্ছেন আপনি ভুল সংবাদ ছড়াচ্ছেন, অর্থাৎ মিথ্যা সংবাদ পড়াচ্ছেন, অর্থাৎ বিভ্রান্ত করছেন মানুষকে। ইউনূস কিন্তু সরাসরি খালেদ মহিউদ্দিনকে করেছে। এরপর ট্রাস্ট নিয়ে বলছে যে আপনি নিজের টাকা নিজের ট্রাস্টে রেখেছেন। খালেদ মহিউদ্দিন ট্রাস্টের ব্যাপারে ধারণাই নেই। ডক্টর ইউনূস স্পষ্ট বলে দিয়েছেন যে তোমার ট্রাস্টের ব্যাপারে ধারণা আছে, তুমি কখনো ট্রাস্ট করেছো? একদম লজ্জা দিয়েছে
খালেদ মহিউদ্দিনকে। এভাবেই খালেদ মহিউদ্দিন নানান সময়ে ইথিক্যাল বিষয়ে যখন ব্যক্তিত্ববান কারোর সামনে পড়েছে তখনই সে অপমানিত হয়েছে। তার ফ্যাসিবাদের লুকানো মানসিকতা বের হয়ে গিয়েছে এসব কারণে। আমরা তাই বলি, খুলে দে খালেদ তোর ফ্যাসিবাদের ডানা, এভাবেই আমরা বলতে হয়। সুতরাং অনেক মানুষের কাছে সে অপমানিত হয়েছে। তার উপরে এরপরে রেগেছে কে? বিচারপতি মানিক। মানিক কি বলে রেগেছে? মানিক বলেছে বিভ্রান্ত করছে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ দেওয়া হয়েছে খালেদ মহিউদ্দিনের বিরুদ্ধে। আসুন আমরা মালিকের সেই বক্তব্যটি শুনি। না বিনা বিলম্ব না, এটা খামাখা কনফিউজ করো না মানুষকে। বিনা না, চেম্বার স্টপ করার চেষ্টা, চেম্বার তো স্টপ করার চেষ্টা করেছে, কিন্তু চেম্বার তো এটা করেনি। চেম্বার এটা ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এটা কেন মানুষদের করছো, কনফিউজ করছো? মানিক যেভাবে চড়া হয়েছে খালেদ মহিউদ্দিনের উপরে, যদি লাইভ না হতো তাহলে কি করতো? সালমান এফ রহমানের কথাই ধরেন, অনুষ্ঠানটি যদি লাইভ না হতো তাহলে খালেদ মহিউদ্দিনকে কি করতো? এবার বুঝেন, খালেদ মহিউদ্দিন যখন সালমান এফ রহমানের টেলিভিশনে চাকরি করেছে তখন পর্দার অন্তরালে একান্ত বৈঠকে খালেদ মহিউদ্দিনের সাথে কেমন আচরণ করেছে, হ্যাঁ, কত রকম ভাবে শাসিয়েছে। এইভাবেই শাসনের শিকার হয়েছেন খালেদ মহিউদ্দিন। এরপরে আমরা দেখব শেখ হাসিনার সাথে যেটিকে খালেদ মহিউদ্দিন পুঁজি করেন, খালেদ মহিউদ্দিন সেখানে খুব আলাভেলাভাবে শেখ হাসিনাকে প্রশ্ন করেছেন, শেখ হাসিনাকে কৃতিত্ব দিয়েছেন। শেখ হাসিনার সময়ে গণমাধ্যম স্বাধীন, তখন শেখ হাসিনা বলেছেন যে আমাদের বিষয়গুলোকে আপনি তেনা পেঁচান। আসুন আমরা খালেদ মহিউদ্দিনের প্রশ্নটি শুনি আর শেখ হাসিনা সে সামান্য কথাটি শুনবো। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম খালেদ মহিউদ্দিন, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। এতদিন পর্যন্ত আমরা যেরকম স্বাধীনভাবে গণমাধ্যম, আমি আমার কথা বলতে পারি, যেভাবে দায়িত্ব পালন করে আসতে পেরেছি, নিকট ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে, বিশেষ করে কাছাকাছি ভবিষ্যতে সেটা পালন করতে কোনো সমস্যা হবে কিনা 2-3 দিনের মধ্যে যদি ধরি। মাননীয় প্রধানমন্ত্রী, মানে এই কথার অর্থ বুঝলাম না। মানে গণমাধ্যম তার দায়িত্ব, গণমাধ্যম আমরা যা করতে চাই সাংবাদিকতা, সেটি আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা। আপনারা কি করছেন কিনা তাই বলেন। আমরা করছি, অতীতে করছি, এই পর্যন্ত করেছি, ভবিষ্যতে নিকট ভবিষ্যতে না পারার মতো কি কাজ আপনি করেছেন, কোন অপরাধ করেছেন সেটা আগে ব্যাখ্যা দেন। না পারার মতো এখনো কোনো কিছু করেন নাই। তো না পারার মতো যদি কিছু না করেন তো হবে না, অসুবিধা। আপনাকে ধন্যবাদ যে আমি এই গণমাধ্যমের এই স্বাধীনতাটা আপনি নিশ্চিত করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এই বাংলাদেশে কোনো প্রাইভেট টিভি চ্যানেল ছিল না, কোনো সরকার কখনো সাহসী পায়নি। যখন থেকে প্রাইভেট টিভি চ্যানেল পৃথিবীতে এসছে কোনো সরকার কিন্তু সাহস পায়নি। এই শেখ হাসিনাই দিয়েছে, আমি দিলাম। আর সেখানে বসে বসে আপনিও কিভাবে সমালোচনা করে পেঁচায় আমাদের সব জায়গায় আমাদের দোষ টোকান। খালেদ মহিউদ্দিন আমাদেরকে যা দেখিয়েছেন বা যাদের শাসনের শিকার হয়েছেন নিজের ভুলের কারণে, তাদের তালিকা আরও আছে। তিনি আরও অপমানজনক পরিস্থিতির শিকার হয়েছেন, আমরা এখানে সেখান থেকে বাছাই করে নিয়েছি। এটা আপনাদের কেমন লাগলো? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।